তোমার ফেজে বোধহয় সব জায়গায় এটা করছি আর কি। আমার আজকে স্যার আবার আবার শুরু হইছে, স্যার আবার আচ্ছা আমরা শুরু কিন্তু হইছে। স্যার আবার আপনার কথা কেটে কেটে আসতেছে। শুরু করলাম না, স্যার অল্প এই একটু দুইটা পয়েন্ট পড়েছিলাম তাই না, এই দুইটা এটা হয়েছে তো। ভেঙে যাচ্ছে কথা। জি স্যার। এটা হয়েছে, একটা দিয়ে শেষ করে দিব ক্লাস আমি। হ্যাঁ জি বলো, হ্যাঁ শোনা যাচ্ছে না, আমাকে শুনতে পাও? তো বোধহয় শুনতে পাচ্ছি না। স্যার শোনা তো যায়, কিন্তু স্যার আপনি আবার কথা হ্যালো, পড়ানো শুরু করলে স্যার আপনার কথা ইয়া হয় না, ভালো মতো বোঝা যায় না স্যার, কেটে কেটে আসে। স্যার এখন শোনা যাইতেছে এই স্যার। তোমার তো এই যে তুমি যে কথা বলছো না, এটা আমি শুনছি কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটু কন্টিনিউ করি, যদি তাহলে একটু সাসপেন্ড করা লাগবে ক্লাসটা। আমার মনে হয় ইন্টারনেটের স্পিডটা কমানো। তুমি যে ইন্টারনেটে স্যার আবার কথা কেটে যায়। বেলায় স্ট্রেংথ একটা খুবই তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কেমন, তুমি যখন একটা ইয়ান কিনতে যাবে বা ফাইবার কিনতে যাবে, প্রথমেই যে প্যারামিটারটা নিয়ে কথা আসবে এটা হবে স্ট্রেংথ কত আছে এটার। আচ্ছা এখন এই স্ট্রেংথ আমি কিভাবে পাবো? অবশ্যই টেস্টিং করে মেশিনের সাহায্যে পাবো, কেমন। আচ্ছা তিন ধরনের স্ট্রেংথ টেস্টারের কথা আমরা বলছিলাম, যে একটা ছিল এই যে দেখো, যে টেনজাইল স্ট্রেংথ, টিয়ারিং স্ট্রেংথ, বার্স্টিং স্ট্রেংথ, তাই না? আচ্ছা এর মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজড স্ট্রেংথ যেটা কেমন, যে টেনজাইল স্ট্রেংথ বলে, এটা ফাইবার, ইয়ান, ফেব্রিকে তিনটার বেলায় ইউজ করা হয়। আচ্ছা টেনজাইল স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি, এখানে নিয়ে এটা কথা বলছিলাম যে টেনজাইল প্রপার্টিজ অফ ফাইবার, ইয়ার্ন অর ফেব্রিক আর স্টাডিড বাই অ্যাপ্লাইং ফোর্সেস এন্ড ডিফরমেশন অ্যালং দেয়ার লংগিটিউডিনাল ডাইরেকশন, কেমন। লংগিটিউডিনাল ডাইরেকশনে আমি ফোর্স বা ডিফরমেশন বা মানে এক্সটেনশন করিয়ে ফাইবারের যে প্রপার্টিজ গুলি, যে স্ট্রেংথে বা মডুলাস, ইলংগেশন এট ব্রেক, এই প্রপার্টি গুলাকে আমরা টেনজাইল প্রপার্টিজ বলছি। তুমি এগুলা কিন্তু একইভাবে তোমার শেয়ারিং বা বেন্ডিং নানান অন্য ডাইরেকশনে মেজার করা যায়। তবে এর ভিতরে আমি কি বলছি, যে টেনজাইল প্রপার্টিজটা হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজড এবং অ্যাকসেপ্টেড একটা মেথড। এটা কেমন, যেমন এই যে দেখো, এখানে আমরা কি করি, একটা ইয়ার্নের যদি স্ট্রেন টেস্ট করি, এখানে একটা ফিক্সড জ আছে, একটা মুভেবল জ আছে, তাই না? ফিক্সড জতে আমি ইয়ার্নের একটা এন্ড ক্ল্যাম্প করব, আর অন্য এন্ডে আমি এটাকে এক্সটেনশন করিয়ে বা এক্সটেন্ডেড করিয়ে এটাকে ব্রেকিং পর্যন্ত নিয়ে যাব। এখান থেকে আমরা ব্রেকিং স্ট্রেংথ পাবো, তারপরে মডুলাস পাবো, ইলংগেশন এট ব্রেক পাবো, আরো কিছু প্যারামিটার পাবো। এগুলো নিয়ে আমরা মেইনলি ডিটেলস ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে টেক্সটাইল ফিজিক্সে আবার ডিটেলস আসবো। আচ্ছা এখানে আমরা যেহেতু স্ট্রেংথ চ্যাপ্টারটা আছে তোমাদের কোয়ালিটি কন্ট্রোলে, আমি স্ট্রেংথ পয়েন্টটা নিয়ে একটু হাইলাইট করতে চাই, কেমন। আচ্ছা এখন এই হাইলাইট করতে গিয়ে আমাদের এই কথাগুলো যে আসছে, তোমাকে যখন একটা প্যাকেজ দেয়া হবে, কেমন, এই ধরনের একটা ইয়ানের প্যাকেজ দেয়া হবে, তোমার কিন্তু কমপক্ষে 20টা হলে ভালো, কেমন, মানে রিকমেন্ডেড হচ্ছে 20টা টেস্টের এভারেজ করা। কিন্তু যদি সময় নাই, বলো যে তাড়াহুড়ার মধ্যে আছি, অ্যাটলিস্ট 10টা টেস্ট আমার করতে হবে, কেমন। এই 10টা টেস্ট করতে গিয়ে আমি এই 10টা টেস্টের রেজাল্ট 10 ধরনের আসবে, কেমন। কিসের উপরে ডিপেন্ড করতে পারে এটা, তাই না? এই কথাগুলো নিয়ে এই টপিকটা এতক্ষণ কথা বলছিলাম, শোনা গেছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে আমরা প্রথম পয়েন্টটা যেটা বলছিলাম, দেখো, যে টাইপ এন্ড স্ট্রাকচার অফ পলিমার, না আমরা জানি যে কোনো ফাইবার হচ্ছে পলিমারিক ম্যাটেরিয়ালস, এটা রিপিটিং ইউনিটটা, এটা ডিগ্রি অফ পলিমারাইজেশন থাকে, এগুলো আমরা জেনে আসছি, না? তো
তাহলে এই পলিমারের টাইপ কি? ধরো পলিয়েস্টার, পলিঅ্যামাইড, তারপরে পলিইথিলিন, পলিপ্রোপিলিন, এক একটা পলিমারের টাইপ। এটা কেমন? এটা কেমিক্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট। কেমিক্যাল স্ট্রাকচারের জন্যই তোমার এক ফাইবারের এক টেনজাইল প্রপার্টিজ আসবে। কেমন? এটা স্বাভাবিক কথা, তাই না? দেখতে তুমি হয়তো একই রকম দেখছো, তোমাকে দুইটা প্যাকেজ দেওয়া হচ্ছে, পলিস্টার, এটা পলিঅ্যামাইডের। কেন ডিফারেন্ট হচ্ছে? পলিমার ইটসেলফই ডিফারেন্ট, এটা না? আচ্ছা, এখন আবার আরেকটা ফ্যাক্টরের কথা বলছে। আচ্ছা, তোমাকে একই পলিস্টারেরই 3টা প্যাকেজ দেয়া হলো। 3টা প্যাকেজের মধ্যে দেখছো তুমি একই রকমের, একই ডায়ামিটারের ফাইবার আছে। 3টার আবার 3 ধরনের আমি স্ট্রেন্থ পাবো। কেন? কোনোটা হয়তো অ্যামরফাস আছে, কোনোটা সেমি ক্রিস্টালাইন আছে, কোনোটা হাইলি ক্রিস্টালাইন আছে। কেমন? তাহলে এই ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে, মানে মলিকুলার স্ট্রাকচার, ফিজিক্যাল মলিকুলার স্ট্রাকচার যদি বলি, ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে আমার স্ট্রেন্থ ভেরি করবে। আচ্ছা, ইভেন তুমি যদি তুমি নাও, সে ধরো হাইলি ক্রিস্টালাইন একটা ফাইবারের প্যাকেজ দেয়া হয়েছে, ওখানেও তোমার ভেরি করবে একটু। কারণ যে একেবারে অ্যালং দ্য এক্সিস, ফাইবারের অ্যালং দ্য এক্সিস আমি একেবারে তুমি পারফেক্ট স্ট্রাকচার, যে প্রতি ইউনিট লেন্থে আমার সেম ফাইবারের স্ট্রাকচার, এটা কিন্তু এনশিওর করা যায় না কোনোভাবেই। কেমন? আমি ওভারঅল বলি হয়তো ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি আছে 50%, 60%, কিন্তু প্রতি ইঞ্চে তুমি প্রতি 5 ইঞ্চে যদি তুমি হিসাব করো, ইকুয়াল পাবে না কিন্তু। কেমন? ইকুয়াল পাবো না বলেই স্ট্রেংথও কিন্তু আমি ইকুয়াল পাবো না। ইকুয়াল পাবো না বলে কি হয়, তাই বলে কি একেবারে স্ক্যাটার হবে তা না। এই যে এখানে দেখো যে ফিগারে কাছাকাছি আছে এগুলা কিন্তু, না? এই ধরনের যদি হয়, আমি এদেরকে মিন নিতে পারবো আর কি, এভারেজ ভ্যালু নিয়ে ব্যবহার করতে পারবো। আর যদি দুই একটা যদি একেবারে অ্যাবনর্মালি হাই বা লো হয়, এদের এদের স্কিপ করব। কেমন? এলিমিনেট করে দিব। এগুলি অ্যাবনর্মাল রেজাল্ট আমার, একটা অ্যাবনর্মালি হাই বা অ্যাবনর্মালি লো, এটা কিন্তু এভারেজ রেজাল্টে অনেক ইম্প্যাক্ট ফেলে। কেমন? অনেক প্রভাব ফেলবে। যেমন অ্যাবনর্মাল রেজাল্ট গুলো আমরা বাদ দিয়ে দিই নর্মালি, এক্সট্রিমলি হাই, এক্সট্রিমলি লো দুইটাই বাদ দিয়ে দেই, আর মাঝামাঝি যেগুলো আছে এগুলো রাখি আর কি। অ্যাবনর্মালিটিস এটা সব জায়গায় থাকে। কেমন? আচ্ছা, সেকেন্ড যেটা পয়েন্ট আসছিল, যে ডাইমেনশন এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্পেসিমেন। কেমন? এখানে একটা উইক লিঙ্ক ইফেক্ট কথাটা এখানে আসছিল, এটা আমরা বুঝিয়েছিলাম যে এটা বলতে কি বুঝি। উইক লিঙ্ক ইফেক্ট হচ্ছে এই যে এ চেইন ব্রেক এট ইটস উইকেস্ট লিঙ্ক, তাই না? আমরা একটা চেইন যদি চিন্তা করি, সেটা মেটালিক চেইন হোক, প্লাস্টিকের চেইন হোক, এটা আমরা জানি যে এটা অনেকগুলো রিং, না? রিং বা ইলিপ্টিক্যাল শেপের যদি চিন্তা করি, এটা যখন তুমি লোড অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি এটা উইকেস্ট লিঙ্ক যেখানে আছে ওখানে ব্রেক হবে। তো এটার সিমিলারিটি পাওয়া গেছে আমাদের ইয়ান বা ফাইবারের বেলায়। কেমন? তাহলে আমরা যখন সিঙ্গেল ইয়ান স্টেজে বা সিঙ্গেল ফাইবার স্টেজে যখন ইউজ করব, তখন ওখানেও লোড অ্যাপ্লাই হলে ডেফিনেটলি উইকেস্ট পয়েন্টেই ব্রেক হবে এটা। আচ্ছা, এটা টেস্ট করতে গিয়ে দুইটা এক্সাম্পলের কথা এখানে বলা হয়েছে। এক্সাম্পল 1 আর 2 তে কি দেখেছিলাম। কেমন? আচ্ছা, এক্সাম্পল 1টা ছিল কি দেখো, যে উইক লিঙ্ক ইফেক্টের এক্সাম্পল 1 এ ছিল এ বি একটা লেন্থ আছে, একটা ইয়ান আছে, না? এই কাট লেন্থ নিয়ে যদি আমি টেস্ট করি, দেখা যাবে কি এখানে উইকেস্ট পয়েন্ট আছে S1, তাই না? S1 পয়েন্টে গিয়ে ব্রেক হবে এটা। আচ্ছা, এখন এটাকে যদি আমি স্মলার কাট লেন্থে নিয়ে যাই, কাট লেন্থ বলে বা গেজ লেন্থ বলে, স্যাম্পল লেন্থ বলে, স্পেসিমেন লেন্থ বলো, যাই বলো তুমি, এটাকে যদি স্মলার যদি করি, ধরো এসি একটা করেছি, সিবি একটা করেছি, না? এই লেন্থে যদি চলে যায়, সে ধরো এ বি আছে 10 সেন্টিমিটার, আমি এই যে প্যাকেজটা নিয়ে 10 সেন্টিমিটার করে করে 10টা টেস্ট করলাম, তাহলে এদের যে রেজাল্টটা পাবো, এই যদি 5 সেন্টিমিটার করে করে যদি নেই 10টা, ডিফারেন্ট রেজাল্ট পাবো। ডিফারেন্ট রেজাল্ট কেন পাবো? এই যে উইক লিঙ্ক ইফেক্টের কথা বলছে, যে তুমি লঙ্গার স্যাম্পল যদি নাও, এখানে উইক পয়েন্ট মানে উইকেস্ট পয়েন্ট বেশি আসার পসিবিলিটি থাকে। যেমন এখানে ধরো এ বি যদি টেস্ট করি, আমি এ বি লেন্থ নিয়ে যদি টোটাল লেন্থটা নিয়ে যদি টেস্ট করি, আমার S1টা কিন্তু চলে আসবে, S1 পয়েন্টে গিয়ে ব্রেক করবে, তাই না? আচ্ছা, এটাকে যদি দুই ভাগ করে নেই, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে নেই, তখন এসি তে আমি পাবো S2, আর সিবি তে পাবো S1, না? দুইটার এভারেজ করলে কিন্তু S1 এর চেয়ে বিগার হবে। কেমন? হায়ার হবে। এই কারণে এখানে বলছে, যে এখানে লিখে দিয়েছে কথাটা, if the specimen length is AB, then the strength will be S1, না? AB লেন্থের তুমি যদি স্পেসিমেন লেন্থ নাও S1, এটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। আবার বলছে if the specimen length is halved into 2, AC আর CB, তো AC এর উইকেস্ট হচ্ছে S2,
সিবির উইকেস্ট হচ্ছে S1, দুইটার মিন হবে তখন মিন বা এভারেজ হবে S2 প্লাস S1 ভাগ 2, দ্যাট ইজ হায়ার দেন S1, তাই না? তো এটা দিয়ে আমরা কি শিখলাম, যে তুমি স্যাম্পল লেন্থ যদি আমরা চেঞ্জ করি ফাইবারের স্ট্রেংথ ভ্যালু চেঞ্জ হবে, কেমন? এই কারণে আমাদের কিছু একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে স্ট্যান্ডার্ডে ধরো এই বিভিন্ন ধরনের STM স্ট্যান্ডার্ড এরকম বলা আছে, যেখানে স্যাম্পল লেন্থটা বলে দেওয়া আছে, সে ধরো 5 সেন্টিমিটার বলা আছে। তাহলে তুমি যদি তোমার টেস্ট রেজাল্টের সাথে যদি বলে দাও আমি ASTM 900 এই মেথডে টেস্ট করেছি, তখন কেউ যদি ক্রস চেক করতে চায় তোমার ফাইবার বা ইয়ান রিসিভের পরে, তারও ওই মেথডেই ওই স্যাম্পল লেন্থে টেস্ট করতে হবে। টেস্ট করে তখন তখন যদি মিল না হয় তখন হয়তো ক্লেম করতে পারবে সে, কেমন? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা দেখো। সেকেন্ড এক্সাম্পলটা বলছিল, দেখো একটা ইরেগুলার ইয়ান আছে, একটা রেগুলার ইয়ান আছে না? ইরেগুলার ইয়ানটা দেখো, যদি এটা এই যে SA আর SB, এটা দেখো এটা মিন স্ট্রেংথ আছে। আমি যদি লং কাটলেন দেই, দেখো এটা ধরো, আচ্ছা এখানে প্রথম বলছে ফর শর্টার গেজ লেন্থ, না? শর্টার গেজ এটাকে যদি তুমি ছোট ছোট পিসে, সে ধরো এটা টোটালটা আছে 20 সেন্টিমিটার, এখন যদি আমি 1 সেন্টিমিটার করে করে যদি এটাকে টেস্ট করি, তখন কি পাবো দেখো, এইটা একটা রেজাল্ট পাবো, এখানে পাবো, এখানে পাবো, এটা পাবো, এটা পাবো, সব মিলে হাই লো মিলে কিন্তু আমি একটা মিন পাবো এখানে, তাই না? এস। আচ্ছা, আর রেগুলার ইয়ান যেটা আছে এটার মধ্যে ডেভিয়েশনটা খুবই কম আছে, এটার তোমার মিনটা আছে এস এর চেয়ে কম, SB আছে না, মানে স্ট্রেংথ বি এটা। তাহলে আমি শর্টার গেছিলাম যদি নেই, আমার SA গ্রেটার দেন SB। এটাকে যদি তুমি উল্টা করে দাও, যে লঙ্গার গেছিলেন যদি নাও, টোটালটা তুমি যদি লম্বা করে যদি একবারে টেস্ট করো, এটা উইকেস্ট পয়েন্ট ছিল কোথায়, এখানে না, এখানে ব্রেক হবে, এটা কিন্তু SB-র চেয়ে স্মলার। SB-টা তো মেইন এটা না, SB-তে এই ধরনের কিন্তু হাইলি উইক পয়েন্ট নাই এখানে, এই কারণে তোমার এটার স্ট্রেংথ হয়ে যাবে SB-র চেয়ে কম। তো তুমি তাহলে দেখো, তুমি একই ইয়ানকে, একটা ইরেগুলার ইয়ানকে তুমি শর্টার গেজ লেন্থ বা টেস্ট লেন্থ নিয়ে যদি তুমি নাও, তাহলে এটা রেজাল্ট পাচ্ছ যে B এর চেয়ে তো এটাকে স্ট্রঙ্গার দেখাতে পারছো তুমি। আবার যদি লঙ্গার গেজ লেন্থ নাও, তখন এটা আবার উইকার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানেও একটা বিষয় আছে অবশ্যই, যে টেস্ট লেন্থ বা গেজ লেন্থ একটা ফ্যাক্টর এখানে, তাই না? স্যাম্পল লেন্থ আমাদের টেস্টিং এর সময় অবশ্যই স্যাম্পল লেন্থটা মেনশন করে দিতে হবে, যে আমি কত লেন্থে এই স্ট্রেংথ পেয়েছি। আচ্ছা, এটুকু আমাদের লাস্ট ক্লাসে ছিল। আচ্ছা, আজকে আরেকটা পয়েন্ট আসছে, দেখো স্পিড অফ টেস্ট, কেমন? স্পিড অফ টেস্ট কি? সে ধরো তোমার রেট অফ এক্সটেনশন, সাচেস ধরো 1 সেন্টিমিটার পার মিনিট, 5 সেন্টিমিটার পার মিনিট, এই স্পিডটা কিন্তু আবার টেস্ট রেজাল্টকে ইনফ্লুয়েন্স করবে। এটা কোনটা স্পিডি টেস্ট বলো তো, মানে কোনটা তাড়াতাড়ি ব্রেক হবে, ইয়ান বা ফাইবার? একজন বলো তো, যে 1 সেন্টিমিটার পার মিনিট, 5 সেন্টিমিটার পার মিনিট, কোনটা ফাস্টার, কোনটা? স্যার 5 5 সেন্টিমিটার পার সেন্টিমিটার পার মিনিট। 5 সেন্টিমিটার পার মিনিট, তাই না? যে প্রথম মিনিটে 5 সেন্টিমিটার এক্সটেনশন হবে। আমি কি করছি আমি আবার দেখাচ্ছি এখানে, আমার টেস্টিংটা আমি কিভাবে করি। এই যে এখানে দুইটা জ আছে, তাই না? তোমাদের ল্যাব করলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। যে দুইটা ল্যাবে দুইটা জ না, এই যে এখান দিয়ে যে আমি এক্সটেনশন করাবো, CRE প্রিন্সিপালের কথা বলছি, এটাকে তুমি কত জোরে টেনে ছিড়বে নাকি আস্তে টেনে ছিড়বে, এটার কথা বলছি। এখন জোরে টেনে মানে ফাস্টার স্পিডে যদি যাই, তুমি ধরো এখানে আছে দুইটার মধ্যে ফাস্টার আছে 5 সেন্টিমিটার পার মিনিট, তাই না? আচ্ছা, আর যদি তোমার স্লোয়ার যাও, এটা হচ্ছে তোমার স্লোয়ার হবে, টাইম বেশি নিবে আর কি ব্রেক হতে। আচ্ছা বলো তো, যে এইটাও একটা ফ্যাক্টর বলছে, কোনটায় আমার হায়ার স্ট্রেংথ আসবে একটু অনুমান করে বলো তো। নিচে যদিও ছবিটা ফিগারে দেয়া আছে, কোনটা ফাস্টার, কোনটায় তুমি হায়ার স্ট্রেংথ পাবে বলো তো? সেম স্যাম্পল লেন্থে নিয়েছো মনে করো, কেমন? স্যার 5 সেন্টিমিটার। আমি আবার আবার একটু ইলাবোরেট করছি জিনিসটা, যে তোমাদের দুই বন্ধুকে বললাম যে এই যে প্যাকেজ দিয়ে দিলাম, কেমন? বললাম যে স্যাম্পল লেন্থের কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, তোমরা দুইজনে কিন্তু সেম স্যাম্পল লেন্থ নিয়ে করবে, ঠিক আছে স্যার? আমিও 5 সেন্টিমিটার করব, আমি 5 সেন্টিমিটার নিয়ে করব, দুইজন দুই রকম রেজাল্ট নিয়ে আসছো, কেমন? টেস্ট কিন্তু সেম নিয়েছো, দুই রকম রেজাল্ট কেন নিয়ে আসছো? এখানে এই টেস্ট
স্পিডটা ডিফারেন্ট ছিল, কেমন? আচ্ছা 5 সেন্টিমিটার পার মিনিটে এখানে বলছো হায়ার স্পিড, হায়ার রেজাল্ট আসবে না? আচ্ছা এখানে ছবিতে দেখি, দেখো। হ্যাঁ তুমি যেটা বলছিল এটা যে ফার্স্ট টেস্ট যেটা টাইম টু ব্রেক 8 সেকেন্ডে ব্রেক হয়েছে এটা, আর স্লো টেস্ট যেটা টাইম টু ব্রেক 690 সেকেন্ড। এটা কিসের জন্য করেছে? যেখানে বলে দিয়েছে যে 60 ডেনিয়ার নাইলন ফাইবার, এই তোমার 10 ইঞ্চ স্পেসিমেন লেন্থ বা কাট লেন্থ বা গেজ লেন্থ নিয়ে করেছে, কেমন? আচ্ছা এখন বলো তো যে ফার্স্ট স্পিডে আমার একটু বেশি হায়ার রেজাল্ট আসে কেন, হায়ার স্ট্রেংথ আসে কেন? অনুমান করে বলো এটা। কোনো কিছু ভাবতে পারছো কিনা? এখানে লেখা আছে দেখো, এই যে দেখো, যে আমি একটা পড়ে দিই কেমন, যে রেট অফ এক্সটেনশন সাচ এজ 1 সেন্টিমিটার পার মিনিট 5 সেন্টিমিটার পার মিনিট influences the result of tensor strength. Higher the rate of extension, higher the breaking strength. কেমন? যেটা বলছিলাম আমরা এটা। এই যে রেট অফ এক্সটেনশন বেশি হলে ব্রেকিং স্ট্রেংথ হায়ার হবে, লোয়ার ইলংগেশনের ব্রেক, কেমন? ইলংগেশনের মানে স্ট্রেনটা কম হবে এটা। আচ্ছা ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এর রিজনটা এটা কি কারণে না ফার্স্ট স্পিডে হায়ার রেজাল্ট আসবে? It was found that during lower speed of test, উইক পয়েন্ট মানে ইয়ান বা ফাইবারের যে উইক পয়েন্ট থাকে, এটা থিন প্লেস হতে পারে, যে ভয়েড হতে পারে, ফাইবারের ভিতরে মাইক্রো ভয়েড থাকে, কেমন? ওই যে তোমরা কটনের স্ট্রাকচারটা জানো তো, কটনটা টোটাল একটা লিউমেন আছে না, হলো ফাইবার, এটা একটা হলোর কথা বলছে না, ফাইবারের স্ট্রাকচারের মধ্যে মলিকুলার স্ট্রাকচারের মধ্যে মাঝে মধ্যে শূন্যস্থান থেকে যায়, কেমন? মাইক্রো ভয়েড বলে এগুলাকে। এগুলো হচ্ছে উইক পয়েন্ট আর কি। থিন প্লেস যেমন উইক পয়েন্ট, তোমার ফাইবারের ভিতরকার ভয়েড এটাও একটা উইক পয়েন্ট। আবার ধরো ফ্ল ইন সারফেস, সারফেসে যদি কোনো ধরনের এটা ডিফেক্ট থাকে, এটা কেমন নচ বা তো কত কোনোভাবে আঘাত লাগে, যদি তুমি প্যাকেজ রাফ হ্যান্ডলিং এর সময়, অনেক সময় প্যাকেজটা ছুঁড়ে মারে, কেমন? রাফ হ্যান্ডলিং এর সময় সারফেসে কিন্তু এটা ইফেক্ট মানে ডিফেক্ট ক্রিয়েট হতে পারে। তাহলে এই উইক পয়েন্টে গুলা তখন কি হবে দেখো, যে উইক পয়েন্ট অফ ফাইবার গেটস মোর টাইম টু বি মাচ উইকার না? যদি তুমি লোয়ার স্পিডে যদি করো, স্লোয়ার স্পিডে এই উইক পয়েন্ট গুলা তোমার আরো উইকার হওয়ার সময়টা বেশি পায় দেন ফাস্টার স্পিড আর কি, কেমন? এই কারণে এখানে তোমার স্লোয়ার স্পিডে টাইমও বেশি নিবে, তোমার লেন্থ তোমার রেজাল্টও স্ট্রেংথের রেজাল্টও কম দিবে। এই কারণে তোমার স্যাম্পল লেন্থের সাথে তোমার স্যাম্পলের স্পিডটা, টেস্টিং স্পিডটাও মেনশন করে দিতে হবে এখানে, যে আমি এই স্পিডে টেস্ট করে এই স্যাম্পল লেন্থ নিয়ে এই 30 গ্রাম পার টেক্স এটার টেনাসিটি পেয়েছি, কেমন? অথবা গ্রাম পার ডেনিয়ার যাই বলো আর কি। ফাইবারের বেলায় ডেনিয়ার হয়, ইয়ানের বেলায় হয় টেক্স, কেমন? আচ্ছা আরেকটা আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট টপিক, এটা তোমরা ডেইলি ইউজে, কেমন? ডেইলি প্রফেশনাল ইউজে অনেক ফেস করবে, কন্ডিশন অফ ম্যাটেরিয়ালস, কেমন? তোমরা ফার্স্ট ইয়ার একটু পড়ে আসছো। এই ছবিটা একটু দেখো, এখানে যে ফিগারটা যেটা আছে দেখো, স্ট্রেন স্ট্রেস না, ড্রাই কটন, দেখো কটনকে ওয়েট করলে স্ট্রেংথ একটু বাড়ছে, এটা নরমালি 5% এর মতো ইনক্রিজ হয়। একই সেলুলোজিক ফাইবার দেখো, এই ভিসকসটা ড্রাই ভিসকস, এটাকে আবার ওয়েট করলে অর্ধেক হয়ে যাচ্ছে স্ট্রেংথ। এটা পড়েছো আগে না? আগে পড়ে আসছো? স্যার এরকম কিছু পড়ছি কিনা মনে নেই, ঠিক স্যার পড়ি নাই মনে হয়। ভিসকস ফাইবার পড়েছো? ভিসকস রেয়ন পড়েছো? তোমাদের এই সেমিস্টারে ম্যানমেড ফাইবার আছে? জি স্যার ভিসকোস এগুলো পড়ছি। ম্যানমেড ফাইবার বা হ্যাঁ ভিসকস পড়েছো না? হ্যাঁ এই ভিসকসটা হচ্ছে কি রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার, তাই না? উড পাল্প থেকে তৈরি হয়, কেমন? উড থেকে তৈরি হয়। কেন উড থেকে তৈরি হয়? যে কটন এত অ্যাবান্ডেন্ট পাওয়া যায় না, তাই না? এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু এই কটনের মতোই সেম ইনগ্রেডিয়েন্ট কিন্তু সেলুলোজ, কেমন? উডের মধ্যে তোমার হিউজ আমাদের উড আছে আমাদের ইউনিভার্সে, কেমন? তাহলে যে তাহলে উড থেকে, উড পাল্প থেকে আমরা কটনের মতো করেই একটা ফাইবার তৈরি করা হয়েছে, যেটা কি একদম প্রথম, এটা কিন্তু মানে
সেলুলোজিক রিজেনারেট কেন? সেলুলোজ থেকে আবার সেলুলোজি তৈরি করছি, তাই না? এই জন্য রিজেনারেট হচ্ছে, ওয়েট স্পিনিং প্রসেসে করছি এটা। তাহলে রিজেনারেট করে বলি, আর এটাকে আমরা এই ধরনের রিজেনারেটেড ফাইবার বলে। ভিসকোস আগে রেয়ন বলতো, এটা রেয়ন, এখন কিন্তু আর রেয়ন বলে না। এটা জানো রেয়ন কেন বলতো? রেয়ন, কিন্তু এটা যখন স্পিনিং করা হয়েছে ওয়েট স্পিনিং এ, খুব সিল্ক লাইক একটা আর্টিফিশিয়াল সিল্ক বলা হয় এটাকে। তোমরা সিল্ক দেখে থাকবে, একেবারে একটা গোল্ডেন লাস্ট্রাস ফাইবার, তাই না? খুব উজ্জ্বল ফাইবার। এই রেয়নটাকে নামটা কেন হয়েছে? ভিসকোস যখন বাজারে ছাড়ে প্রথমে, তখন এটা কিসের মতো, এটা তো একটু পরিচয় দেওয়ার জন্য রেয়ন টার্মটা ইউজ করেছে। রেয়নটা হচ্ছে হচ্ছে লাস্টার লাইক সিল্ক, কেমন? এটা সানলাইটে যদি নেওয়া যায়, সানলাইট লাইটে নিলেই এটা সিল্কের মতো তোমার লাস্টার দিবে আর কি, উজ্জ্বলতা দিবে। আর অন হচ্ছে যে কটনের অন, লাস্টের 2 ওয়ার্ড নিয়েছে, কেমন? কটনের অন নিয়েছে, কি যে কটনের মতো প্রপার্টিজ। কটনের মতো প্রপার্টিজটা কি? এই যে ময়েশ্চার রিগেন প্রপার্টিজটা, না? যে কমফোর্টেবল, এটা কমফোর্টেবল কিন্তু আবার সিল্কের মতো উজ্জ্বল, মানে সিল্ক আর কটনের দুইটা পজিটিভ পয়েন্ট কিন্তু এখানে একসাথে পাওয়া গেছে। আচ্ছা, প্রথমে এইভাবেই তোমার ভিসকোস রেয়ন আসছে, তারপরে একটু মডিফাই করে প্রসেসটাকে কিউপ্রামোনিয়াম রেয়ন আসছে। এই আস্তে আস্তে যখন রেয়ন যখন পরিচিত হয়ে গেছে, তখন আর রেয়ন আর বলা লাগে না, এখন সবাই রেয়ন চিনে ফেলেছে, কেমন? রেয়ন মানে কি ভিসকোস চিনে ফেলেছে, এখন আর তোমার ওই নামটা রেয়ন আর বলার অপেক্ষা দরকার হয় না। আমরা অনেক সময় করি না যে নিজেকে পরিচয় করার জন্য আমি বলি না আমি অমুক চৌধুরী, কি নাম তোমার নাম? আমার নাম অমুক চৌধুরী। চৌধুরী কেন? আমার বাবার নাম, আমার দাদার নাম, আমরা চৌধুরী বংশ, কেমন? আচ্ছা, একটা সময় আমি যখন নিজে নিজের নামে পরিচিত হয়ে যাই, ওই সময় আর বাবার নাম আর দাদার নাম লেজ লাগানোর দরকার আছে বলো? আমাকে নিজেই চিনবে সবাই, তাই না? এরকম আর কি। জি স্যার। ভিসকোসকে যখন সবাই চিনে ফেলেছে, ভিসকোস এখন সবাই জানে এটা সিল্ক লাইক লাস্ট্রাস একটা ফাইবার, এবং কটনের মতো ময়েশ্চার অ্যাবজর্পশন প্রপার্টি আছে, এটা কমফোর্টেবল, মানে সোজা কথা যে এটা সামারে কমফোর্টেবল একটা ফাইবার। এখন শুধু ভিসকোস বললে হয়ে যাবে, রেয়ন বলা লাগে না। আচ্ছা, এখন আমাদের আজকে টপিকে কথা হচ্ছে যেটা, দুইটাই যে সেলুলোজিক ফাইবার, তাই না? দুইটার মধ্যে কিন্তু সেলুলোজ আছে, কটনেও আছে, ভিসকোসে আছে। দুইটা পানিতে ভিজালে দুই রকমের কেন বিহেভ করছে দেখো। এই যে কটনে কিন্তু স্ট্রেংথ একটু বাড়ছে, লক্ষ্য করো। এই যে স্ট্রেস, এখানে বাম দিকে আমার স্ট্রেসের কার্ভ আছে কিন্তু। আচ্ছা, আর ভিসকোস দেখো পুরা অর্ধেক হয়ে যাচ্ছে এটা, না? অর্ধেক হয়ে গেলে দেখো এমনি কিন্তু উইক, কিন্তু এটা দেখো ভিসকোসের স্ট্রেংথ কত আছে, এই গ্রাম পার মানে সেন্টিনিউটন পার টেক্স, এটা অনেকটা গ্রাম পার টেক্স এর মতোই। সেন্টিনিউটন পার টেক্সে ধরো এখানে আছে কত, 12-13 এরকম আছে। অর্ধেক যদি হয়ে যায় এটা 6-7 হয়ে যায় কিন্তু। আর কটন কিন্তু এমনি ধরো 30-এর উপরে আছে কিন্তু, দেখো ড্রাই কটন, না? 30 মানে 40-এর কাছাকাছি আছে। এটা ওয়েট করলে ধর আর একটু বাড়ে। আর একটু বাড়াটা বড় কথা না, তো উইক হচ্ছে না, এটি হচ্ছে পজিটিভ, কেমন? কিন্তু এটা যে এমনি উইক ফাইবার, তার উপরে যদি আরো উইকার হয়ে যায় ভিজানোর পরে, এটা রিস্কি না? এই জন্য ভিসকোসের ফেব্রিক তুমি ইউজ করতে গেলে খুবই কেয়ারফুলি ইউজ করতে হয়। তুমি পানিতে নেমে, সে ধরো এমনি কমফোর্টেবল, সাগর পাড়ে গেছো, দেখবা যে ওই যে হাইবিস্কাস ফুলের, জবা ফুলের প্রিন্ট দেওয়া ফেব্রিক বিক্রি করছে, শর্টস বিক্রি করছে, শার্ট বিক্রি করছে। আচ্ছা, কিনে পানিতে নেমে গেছো, কেমন? সাগরে গেছো বা সুইমিং পুলে নেমেছো, ভিজে গেছে, দেখবে যে একটু লাফালাফি করছো, ওখানে তো নিজেকে কন্ট্রোল করা যায় না পানিতে গেলে, তাই না? এই দেখো এই ভিসকোস এমনি তো উইক সাগরের ফাইবার এটা। ঢেউয়ে ছিঁড়ে যাবে। সাগরের ঢেউয়ে কেন? ঢেউ তো না, তুমি বডিতে যখন এটা তোমার কাপড়টা যখন ভিজে যায়, তোমার বডিতে শার্ট আছে, এটা বডির সাথে একেবারে লেফটে আটকে যাবে না? কাপড়টা তো বডির সাথে ফিট হয়ে লেগে থাকবে না? জি এখন স্যার। তুমি যদি একটু লাফালাফি করো, যদি ধরো নানান কিছু তো করতে থাকি, পানিতে নামলে কি আর নিজেকে কন্ট্রোল করা যায় বলো? তখন স্ট্রেস পরে ছিঁড়ে যায় আর কি, এটা ব্রেক হয়ে যায়, ব্রেক হয় বা স্ট্রেচ হয়। দেখবা যে তোমার পিঠে দিয়ে ছিঁড়ে গেছে, এটা ওই শর্টসও ছিঁড়ে যেতে পারে। তো এইটা একটু খুব অসুবিধা কিন্তু, কেমন ওয়েটে।
ওয়েট পজিশনে ওয়েট স্টেটে ইউজ করাটা, এটা কেন হয় না, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এটার জন্য বলছে কি, এখানে তোমাদের একটু পড়াশোনা করতে হবে এখানে, কেমন আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখানে প্রথম পয়েন্ট আসছে, দেখো আমাদের কি পয়েন্ট পড়ছি, দ্য কন্ডিশন অফ ম্যাটেরিয়ালস। দুইটা পয়েন্ট এ বি দুইটা আছে, একটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ময়েশ্চার অন ফাইবার প্রপার্টিজ, আরেকটা পয়েন্ট হচ্ছে ইম্প্যাক্ট অফ টেম্পারেচার কেমন অন দা ফাইবার প্রপার্টিজ। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, আমরা ময়েশ্চার রিগেন যেসব ফাইবার আছে, যেসব ময়েশ্চার ফাইবার ময়েশ্চার রিগেন বা অ্যাবজর্ব করতে পারে, এদের বেলায় বলছে এটা। আচ্ছা, যেমন এখানে কিছু হাইড্রোফিলিক ফাইবার বলছে, কেমন হাইড্রোফিলিক ফাইবার মানে কি, যারা ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, কটন আছে, বিস্কস আছে, মানে সেলুলোজিক যত আছে, ওএইচ গ্রুপ যত আছে, কেমন সাথে নাইলন গ্রুপের, পলিয়ামাইড গ্রুপের যেগুলো আছে, ও সিওএনএইচ না, যেখানে ওএইচ গ্রুপ আর সিওএনএইচ গ্রুপ এই দুইটা গ্রুপ থাকবে, এগুলি ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারবে, এটা মনে রাখবে কেমন। ওরা এই যে ওএইচ গ্রুপটা পানির সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। আচ্ছা, এইটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে অ্যামরফাস যদি হয়, ফাইবারের স্ট্রাকচার যদি হাইলি ক্রিস্টালাইন হয়, অ্যামরফাস হয়, অ্যামরফাস যদি বেশি থাকে, অ্যামরফাস পোর্শনে কিন্তু ওয়াটারটা পেনিট্রেট করতে পারে। আচ্ছা, এখন দেখা গেছে কি তোমার এই যে তোমার কটনের বেলায় দেখো, কটনের বেলায় ডিপি হচ্ছে 5000, ডিপি 5000 মানে কি, যে সেলুলোজের রিপিটিং ইউনিটটা আমরা সেলোবায়োজ ইউনিট চিনি, দুইটা জি গ্লুকোজ, স্যার, দুইটা গ্লুকোজ রিং না, গ্লুকোজ ইউনিট 103 রিং অপোজিট রিভার্স হয়ে থাকে। এটা কটনের মধ্যে বলছে 5000 বা তার চেয়ে বেশি থাকে, তাহলে কি কটনের মলিকুলার চেইনটা অনেক লম্বা থাকে, লং থাকে না। আচ্ছা, এই জন্য এটা লং থাকে, নেচার থেকে এটা ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি বলছে 70%, মানে কি ফাইবারের মধ্যে 70% ক্রিস্টাল আছে এটা। আচ্ছা, এটাকে যখন তোমার পানিতে ডুবানো হয়, কেমন যে মানে এটা সোকিং করা হয় যখন, তখন দেখা বেশিরভাগ তো ওখানে মানে ক্রিস্টাল আছে, অ্যামরফাস আছে কম না, বা নন ক্রিস্টালাইন বলে এটাকে, এটা ধরো 30% আছে। তখন দেখা যায় কি এই এমরফাস গুলো থাকে কি স্ট্রেনড অবস্থায় থাকে, যে টান টান অবস্থায় থাকে। বাহির থেকে যখন পানি অ্যাবজর্ব করে, তখন দেখা যায় কি এই অ্যামরফাস গুলাকে বাহির থেকে ভিতরের দিকে পুশ করতে থাকে। আমি এখানে কোথাও লেখা আছে জিনিসটা, কেমন আমি এটা ক্লাসে হইলে, ফিজিক্যাল ক্লাসে হইলে তোমাদের এঁকে দেখাতে পারতাম আর কি। এটা আমি যখন ইনশাল্লাহ তোমাদের নেক্সট সেমিস্টারে পড়াবো টেক্সটাইল ফিজিক্স, ওই সময় আবার আসবে, আমি ইনশাল্লাহ তখন এঁকে দেখাবো এটা। আচ্ছা, এখন আপাতত একটু বলে রাখি যে তোমাদের এটা ভাইভাতে কিন্তু খুব আসে এই প্রশ্নটা, যে দুইটাই সেলুলোজিক ফাইবার, কটন ভিসকস, পানিতে ভিজালে একটা স্ট্রেন্থ বাড়ে, একটা স্ট্রেন্থ কেন কমে, কমে মানে কি একেবারে অর্ধেক হয়ে যায়, তাই না? এটা তো পুরো রিস্ক, কিন্তু এই ভিজা অবস্থায় তুমি শুধু পানিতে নেমে, আমি তো শাওয়ার করার কথা, গোসল করার কথা বলছি, তুমি শুধু যদি এটাকে ডুবিয়ে ওয়াশ করেছো ফেব্রিকটাকে, এরপর এটাকে ওয়াশ করে স্কুইজ করবে না, এই সময় অনেক সময় ব্রেক হয়ে যায়, কিন্তু স্কুইজটা যে জোরে স্কুইজ করো, তোমার স্ট্রেসড হয়ে যায়, ফেসে যায় যেটা বলি, দেখা যাবে কি ওয়ার্পার ওয়েফট ওই জায়গার মতো আর থাকছে না। তখন এই প্রশ্নটা তখন আসে আর কি, যে বিস্কুস কেন এমন হয়। তাহলে এখন আমি কটনের কথা বলছি, যে কটনের ডিপি হচ্ছে 5000, মানে এটা অনেক লং মলিকুলার চেইন, কিন্তু এটা কেমন ক্রিস্টালিনিটি আছে 70%। আর বাকি যে অ্যামরফাস আছে, এদের মধ্যে যে পার্শিয়ালি, এদের মধ্যে ফাইবার যখন তোমার ওয়াটার যখন পেনিট্রেট করে, তখন মলিকুলার চেইনগুলি কাছাকাছি আসে, অ্যামরফাস পার্টের কথা বলছি। ক্রিস্টালের সাথে কিন্তু ওয়াটারের কোনো রিলেশন নাই, কেমন এটা মনে রাখবে সবসময়। ক্রিস্টালটা একেবারে একটা সলিড, একটা রিজিড পার্ট আর কি, স্টিফ পার্ট। এটা আমরা ওয়াটারের সাথে কানেকশন হচ্ছে সবসময় তোমার অ্যামরফাস পার্টে ওয়াটার পেনিট্রেট করবে। এখন যেহেতু যেখানে 70% ক্রিস্টালিনিটি আছে, ক্রিস্টালাইন পার্ট আছে, বাকি যে নন ক্রিস্টালাইন পার্ট আছে, ওখানে করে কি ওয়াটার বাহির থেকে পেনিট্রেট করলে এদেরকে পুশ করে বাহির থেকে ভিতরে ধাক্কা দিলে এই অ্যামরফাস চেনগুলি কাছাকাছি আসে, কাছাকাছি আসলে এদের ভিতরে আবার এই বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ড তৈরি হলে এখানে কিছুটা পার্শিয়ালি ক্রিস্টালিটি বাড়ে, এটা বিশ্বাস করা হয়, কেমন এই কারণে এটা স্ট্রেংথটা একটু বাড়ে বলছে 5%-এর মতো। এই যে এখানে দেওয়া আছে যে 5% ইনক্রিজ ইন ফাইবার স্ট্রেংথ, অল্প বাড়ে, অল্প না বাড়ুক, কেমন না বাড়লেও
কমছে না, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে, কেমন? আর ভিসকোসের বেলায় কি হয় দেখো, এই ভিসকোসকে উড পাল্পকে যখন এটা সলিউশনে যখন নিয়ে যাওয়া হয়, কেমন, সলিউশন স্টেটে যখন নয়, ওই সময় কিন্তু এটা ডিপিটা কমে যায়। এই যে তোমার মানে পলিমার চেইনটা ভেঙে যায়, তখন তখন এটা আলটিমেটলি ফাইবারে আমরা ডিপি পাই 250 থেকে 400। মনে থাকবে এটা। এটা কটনের বেলায় 5000, এটা হচ্ছে 250 থেকে 400, মেনলি তবে 250 বলা হয়। আর ক্রিস্টালিনিটি কমে কোথায় আসে দেখো, 25 থেকে 30% হয়ে যায়। 25 থেকে 30% ক্রিস্টালিন মানে কি, অলমোস্ট কি 70 to 75% অ্যামরফাস আছে না, এই অ্যামরফাসের মধ্যে হিউজ তোমার ওয়াটার পেনিট্রেট করে। ওয়াটার মলিকুল পেনিট্রেট করে কি হয়, এদের মধ্যে যে যে ক্রিস্টালাইন পার্ট যে আছে না, ক্রিস্টালাইন পার্টের এর মধ্যে এই অনেকটা এটা প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে। প্লাস্টিসাইজার পড়েছিলে পলিমার সায়েন্সে, যে মানে ক্রিস্টালিনিটি ডাউন করে দেয় আর কি। প্লাস্টিসাইজার এমন একটা জিনিস যে আমি একটু দেখাই তোমাদের, টেক্সটাইল ফিজিক্স একটু ওয়েট করো, কেমন, একটু টেক্সটাইল ফিজিক্স দেখাই দাঁড়া। টেনজাইল আমরা পলিভাইনাল ক্লোরাইড একটা পলিমার আছে, কেমন, এটা আমি টেক্সটাইল ফিজিক্স এর নোট, এটা তোমাদের অন্য ডিপার্টমেন্টে বন্ধুদের পড়িয়েছি। এটা এখানে একটু পড়াই আমি, যে পিভিসি চিনো না, এই যে পিভিসি দেখো, এই যে ট্যাঙ্ক হয় কিন্তু, ওয়াটার ট্যাঙ্ক হয়, পিভিসির ডোর হয়, পিভিসির ফার্নিচার হয়, দেখতে স্যার পাচ্ছি না? ভিসকোসের কারণটা আরেকবার একটু বললে হ্যাঁ, ভালো বলছি বলছি, ওখানে যাওয়ার আগে তোমাদের প্লাস্টিসাইজের বুঝিয়ে নিই আমি, মানে প্লাস্টিসাইজিং ইফেক্টটা বোঝানোর জন্য এখানে আসছি একটু। এই যে পিভিসি দেখো, হার্ড পাইপ কিন্তু, হার্ড প্লাস্টিক কিন্তু, তাই না? হার্ড না জি স্যার। কি? আচ্ছা, এখানে দেখো এই যে হাউসের মধ্যে, যে বাসার মধ্যে, এগুলো সব প্লাস্টিক কিন্তু, এগুলি কেমন, এই বিভিন্ন ধরনের মানে হাফ টিম্বারিং বলছে। হাফ টিম্বারিং মানে কি, উডের ব্যবহারটা অর্ধেক করে ফেলেছে এরা, কেমন। ওদের ওখানে কিন্তু বিদেশে কিন্তু এত ধরনের প্লাস্টিক পলিউশন নাই, ওরা আলাদাভাবে প্রসেস করে এটাকে। আমাদের দেশে এটা মানে বার্ডেন হয়ে গেছে প্লাস্টিকটা, কেমন, আমাদের এখানে ম্যানেজমেন্ট আমরা করতে পারছি না বলে। আচ্ছা দেখো, তাহলে এটা এই পিভিসি হচ্ছে পলিভাইনাল ক্লোরাইড, এটা হার্ড প্লাস্টিক। এখানে যদি আমি প্লাস্টিসাইজার ইউজ করি, কেমন, এটাকে কিন্তু সফট করে ফেলতে পারি। দেখো এই যেগুলো সব ফুড প্যাকেজ, এগুলো পিভিসি কিন্তু প্যাকেজ বক্স, এটাকে দেখো এই যে নরম করে ফেলতে পারি। এটা চিনো তো না, আমরা যে টেবল ক্লথ হিসেবে ইউজ করি অনেক সময়, যে বাচ্চারা আছে না, ছোট বাচ্চাদের নিচে বিছানা না ভিজায় যাতে, এখানে ইউজ করি, সফট করে ফেলতে পারছি কিন্তু। দেখো এই যে এখানে যে কপার ওয়্যারের উপরে ইনসুলেটর যেটা দিয়েছি, এটা পিভিসি ট্রাউজার পর্যন্ত বানিয়েছে নরম। আরো সফট জিনিস দেখো, এই যে টয়েস বানিয়েছি দেখো, এগুলো সব সফট কিন্তু সবই, তাই না? তোমার এয়ার ইনসার্ট করলে এগুলি তোমার ইনফ্লেট করে আর কি, এটাকে তুমি বাতাস ভরে দিবে মেশিনে, এটা তাহলে দেখো এটা জিনিস সফট হয়, আবার হার্ড হয় কিন্তু, একই প্লাস্টিক কিন্তু, কেমন, কি হয়, এটা প্লাস্টিসাইজার একটা ইউজ করে। প্লাস্টিসাইজার জিনিসটা কি, একটা তোমার ইমপিউরিটিজ এর মতো, কেমন, ইমপিউরিটিজ এর মতো যদি তুমি অ্যাড করে দাও, এটা ক্রিস্টালিনিটি কমিয়ে দেয়। এই যে দেখো, রিজিড পিভিসি, সফট পিভিসি, দেখো স্ট্রেসটা, ব্রেকিং স্ট্রেসটা অনেক নেমে গেছে এখানে, তাই না? স্ট্রেস নেমেছে এবং স্ট্রেনটা বেড়ে গেছে। এটা তাহলে প্লাস্টিসাইজার ইউজ করলে কি হয়, ক্রিস্টালিনিটি কমিয়ে দিলেই সফট হয়ে যায় কিন্তু জিনিসটা, কেমন। তাহলে এই হার্ড জিনিসটাকে আমি এখানে এভাবে সফট করে ফেলেছি দেখো, এটা কিন্তু তোমার বাতাস ইনফ্লেটেবল আর কি, কেমন, ইনফ্লেটেবল টয়েজ আর কি, এগুলি সব বাতাস দিবে ভিতরে, এটা ফুলে উঠবে আর কি, একই পলিমারটা কিন্তু একই। আচ্ছা, এখন আমরা আজকের পড়ায় আসছি। এখন এই যে এটা কেন কমে যায় ভিসকোসের বেলায়,
ওয়েট করলে এটা কেন কমে যায়? এই যে ওয়াটার যে পেনিট্রেট করছে, তোমার কি আছে দেখো, এই যে অ্যামরফাস আছে 70 to 75% অ্যামরফাস আছে। এখানে যদি ওয়াটারটাকে আমরা এখানে যে ওয়াটার পেনিট্রেট হয়, তখন কি হয়, যে ক্রিস্টালাইন পার্টেও গিয়ে এটা এফেক্ট করে বলছে, মানে ক্রিস্টালিনিটি কমিয়ে দিতে পারে এখানে, কেমন? এটা বিশ্বাস করা হয় আর কি এভাবে। তখন এই যে হাই অ্যাক্সেসিবিলিটির জন্য ওয়াটার অ্যাবজর্পশন causes fiber swelling as a degree of strength as much as 50%. 50% স্ট্রেংথ কমিয়ে দিচ্ছে, আর ইনক্রিজ অফ এক্সটেন্সিবিলিটি বাই 20%। তাহলে এটা প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে পানিটা, এটার ক্রিস্টালাইন পার্টটাকে, মানে ক্রিস্টালাইন পার্টটা কম এখানে, কেমন? এটাকে বলা হচ্ছে যে ফাইবার চেনের মাঝখানে যে বন্ড গুলা আছে, ওএইচ গ্রুপের হাইড্রোজেন বন্ডিং গুলা ভেঙে এটা পানি গিয়ে দখল করে নেয়, তখন স্ট্রেংথটা আরো ফল করছে, মানে কি স্ট্রেংথটা কমিয়ে দিচ্ছে, এই কথাটা বলছে। তাহলে আমরা দুইটা সেলুলোজিক ফাইবার হয়েও স্যার একটা জিনিস যে তোমার আমার, হ্যাঁ যে স্যার মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড সাকিব না, ভেঙে শিবলি স্যার স্যার হুম, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ডিংটা একটু বুঝাই নাকি তোমাকে? মানে স্যার হ্যাঁ, বলছিলাম যে হাইড্রোজেন বন্ড ভেঙে যে পানিটা স্থান করে নেয়, ওই পানিটা স্থান করে নেয় বলতে ভেঙে কি যাচ্ছে। বোঝায় ওইখানে? শুনতে পাচ্ছি না। মানে স্যার ওইখানে হাইড্রোজেন বন্ড ভেঙে যদি পানি স্থান করে নেয়, পানি স্থান করে নেওয়া বলতে কি বোঝায়? পানিকে ওইখানে যে নতুন করে বন্ড ফর্ম করে ওই পাশের দুইটা চেইনের সাথে, নাকি ওইখানে যে শুধুমাত্র অবস্থান করে? হ্যাঁ একশো, তাই না? হ্যাঁ, এক কটেল দিয়ে করছি একটু wait। সেলুলোজ চেইন কেমন? আচ্ছা, এখানে দেখো ওই যে OH আর H, OH মিলে হাইড্রোজেন বন্ড হয়েছে, এটা দেখছি হাইড্রোজেন বন্ড, এটি দেখিয়েছি দেখো, জি স্যার। একটু বড় করে দেখছি না, এই যে দেখো, এটা OH আর H মিলে হাইড্রোজেন বন্ড কিসের সাথে হয়? অক্সিজেনের সাথে হয়, নাইট্রোজেনের সাথে হয়, আর কি কিসের সাথে হয়? ক্লোরিনের সাথে হয়, কেমন? সালফারের হ্যাঁ, সাথে ক্লোরিনের সাথে হয়। এবং হাইড্রোজেন অক্সিজেনের সাথে যেটা, এটা স্ট্রংগেস্ট আর কি, কেমন? আচ্ছা, এখানে এখন দেখো যে কটনের বেলায় কিন্তু পলিমার চেনগুলি অনেক বড় লম্বা চেন, কেমন? ক্রিস্টাল সাইজটা বিগার ওখানে, এবং স্ট্রং ক্রিস্টাল থাকে ওখানে, কেমন কটনে। কিন্তু ভিসকোসের বেলায় দেখো, এই যে মাত্র 25% ক্রিস্টাল বলছে। ক্রিস্টাল হলেও কি হয়, বাকিটাতে অ্যামরফাস আছে, তো এখানে দিয়ে কিছু ওয়াটার এসে পুশ করে এই বন্ডগুলোকে ভেঙে দিতে পারে, যেটা তোমার কটনে পারে না। কটনেরটা মানে ক্রিস্টাল সাইজে একটা বিষয় আছে এখানে, বিগার সাইজের আর কি। আর ভিসকোস হয় তোমার একটু স্মলার ক্রিস্টাল হয়, যাদেরকে একটু ভেঙে দেয়, ভেঙে দেয় আর কি, পার্শিয়ালি কিছু ভেঙে দেয় বলছে, তখন স্ট্রেংথটা একদম ডিক্লাইন করে যায় আর কি। এটা এভাবে বিশ্বাস করা হয় আর কি, কেমন? এটা একেবারে তোমার সাইন্টিফিক্যালি এক্সপেরিমেন্টাল প্রুভড না, এটা মলিকুলার স্ট্রাকচার দিয়ে এভাবে অনুমান করে এক্সপ্লেন করছে আর কি, কেমন? এটা এই যে পলিয়ামাইডে ওই ধরনের হতে পারে, কেমন? এই যে এখানে আমি দেখিয়েছি দেখো, ওয়াটার OH এর সাথে হাইড্রোজেন বন্ড হয়েছে পানি, না H2, আবার H2, এটা ডিরেক্টলি বন্ডেড, এটা ইনডাইরেক্টলি বন্ডেড। ডিরেক্টলি বন্ডেড ওয়াটার যেটা, আমরা দেখবা যে হয়তো তুমি কটনের ফেব্রিক ওয়াশ করে শুকাতে দিয়েছো, শুকানোর পরে যে হাতে শুকিয়ে গেছে, নিয়ে আসছি ঘরে, নিয়ে আসছি 8.5% কিন্তু অলমোস্ট রয়ে গেছে না, মানে ময়েশ্চার রিগেন যেটা, এটা কিন্তু আমরা ফিল করি না। ওইটা হচ্ছে ডিরেক্টলি বন্ডেড ওয়াটার যেটা, এটা রয়ে যায় কিন্তু। আর বাকিটা হচ্ছে যে ওয়াটার ওয়াটার আবার হাইড্রোজেন বন্ড ফর্ম করে, এগুলো হচ্ছে ইনডাইরেক্টলি বন্ডেড ওয়াটার। এগুলো ইনডাইরেক্টলি বন্ডেড ওয়াটার হলে এগুলা সহজে ইলিমিনেট করা যায় আর কি, তোমার ড্রাইং প্রসেসে এগুলো সব ইলিমিনেট হয়ে যায়। কিন্তু এটা কিন্তু একদম টাইটলি আটকে থাকে আর কি। এটাকে করতে হলে তোমার একেবারে ওভেন ড্রাই ওয়েটে 105°C নিয়ে একদম এয়ার পাস করে ড্রাই আউট করতে হবে। এটাকে, এটুকু যদি আমরা
আউট করতে চাই। আচ্ছা, এটা আমরা টেক্সটার ফিজিক্স ইনশাল্লাহ আবার ডিটেল শিখবো, এটা কেমন, এগুলা পড়িয়েছে টেক্সটার ফিজিক্সে। এখন তাইলে আপাতত মনে করো যে এটা এখানে ক্রিস্টালাইন যে কম আছে না ভিসকসে, এই কম ক্রিস্টালিটিটাকে আরো রিডিউস করে দেয়, এটা গিয়ে এটা প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে আর কি। আমি অবশ্য এখানে বলি না এখানে প্লাস্টিসাইজারের কথাটা, কেমন, আমি এটা মুখে বলি আর কি। এটা আমি বুকে পাই নাই প্লাস্টিসাইজার টার্মটা, কিন্তু ইফেক্টটা এমনই, এটা প্লাস্টিসাইজার হিসেবে মানে ক্রিস্টালিনিটিটাকে রিডিউস করিয়ে দেয় আর কি, এই জন্য এটা বেশি ইলংগেট হয় এটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে আমরা বলছি যে টেম্পারেচার ইম্প্যাক্ট যেটা, কেমন। আচ্ছা, টেম্পারেচার ইম্প্যাক্ট হচ্ছে যে থার্মোপ্লাস্টিক পলিমারিক ফাইবার যেগুলি আছে, থার্মোপ্লাস্টিক পলিমারিক ফাইবার বলতে আমরা কি বুঝি, যে এটা সার্টেন টেম্পারেচার এটা সফট হবে, আরো হায়ার টেম্পারেচার গেলে মেল্ট করে ফেলবে, তাই না? এই যে পলিস্টার, পলিএমাইড, তারপরে নাইলন, না পলিএমাইডের মধ্যে নাইলন পড়ে যায় সব, পলিইথিলিন আছে, পলিপ্রোপিলিন আছে, তারপরে এই যে পিভিসি যেটা পলিভাইনাইল ক্লোরাইড বললাম, এরা হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক পলিমার। তো এদের বেলায় যখন তুমি টেম্পারেচার যখন বাড়াবে, আচ্ছা আরেকটা ব্যতিক্রম যেটা আছে দেখো, এসিটেট ট্রাই এসিটেট, তোমরা এই দুইটা ফাইবার পড়েছো কিনা, যে সেলুলোজ এসিটেট বলছে, সেলুলোজের যে ওএইচ গ্রুপ আছে এটাকে যদি আমরা এসিটাইল গ্রুপ দিয়ে, এসিটাইল গ্রুপ কি CH3COO না সি ডাবল ও, এটা দিয়ে যদি রিপ্লেস করে দেই, সেলুলোজে কিন্তু থার্মোপ্লাস্টিসিটি এই প্রপার্টিটা চলে আসে, এটাকে মেল্টিং প্রপার্টি এসে যায় এটা। এটা একটা ব্যতিক্রম। তোমাদের কোনো ভাই হয়তো জিজ্ঞেস করবে যে একটা থার্মোপ্লাস্টিক সেলুলোজিক ফাইবারের নাম বলো, যেমন এই সেলুলোজ এসিটেট, ট্রাই এসিটেট, এই দুইটা বলবে। এটা মেইনলি তোমার এসিটেট ফাইবারটা তোমার সিগারেটের ফিল্টারে ইউজ হয়। সিগারেটের ফিল্টারে দেখবে তুমি যে কি কাজ সিগারেটের ফিল্টারে, স্যার কোশ্চেনটা কি ছিল, কি বললেন? সিগারেটের যে ফিল্টার ইউজ না হয়, স্যার, তার আগেরটা এই এসিটেট ট্রাই এসিটেট। এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক হয়ে যায়, এটা মানে সেলুলোজ এসিটেট বলছি আমরা, তাই না? তুমি যে কোনো সেলুলোজিক ফাইবার কিন্তু তুমি টেম্পারেচার অ্যাপ্লাই করবে বা হিট অ্যাপ্লাই করবে, এটা কিন্তু মেল্ট করবে না, তাই না? ইয়েলোইং হয়ে গ্রাজুয়ালি এটা বার্ন হয়ে যায় কিন্তু সেলুলোজ, কেমন। জি কিন্তু এই স্যার। সেলুলোজের মধ্যে তুমি যদি মডিফাই করে দিতে পারো সেলুলোজের ওএইচ গ্রুপটাকে, কেমন, আমার এখানে একটু দেখাই, এই যে সেলুলোজ এই ওএইচ গ্রুপটা আছে না, এটাকে যদি তুমি এসিটাইলেশন একটা প্রসেস আছে, যদি ওএইচটাকে CH3C ডাবল ও আর কি না, এইচটাকে এটা যদি করে দিতে পারো, তখন এটা থার্মোপ্লাস্টিক পলিমার হয়ে যায় কিন্তু, তখন তুমি এটাকে মেল্ট করতে পারবে, টেম্পারেচার দিলে গলে যাবে আর কি। তখন এইটাকে দেখিয়েছে এখানে যে এই ধরনের থার্মোপ্লাস্টিক যত পলিমার আছে এদেরকে তুমি দেখো টেম্পারেচার, দেখো এখানে যে টেম্পারেচার যত বাড়াচ্ছি তত কিন্তু -25 ছিল, এভাবে স্ট্রেস দেখো, এটা ব্রেকিং স্ট্রেস 0 ডিগ্রিতে নেমেছে, 25 আরো নেমেছে, 50 আরো নেমেছে, এভাবে নেমে আসছে, এটা সফট হয়ে যাবে সোজা কথা। সফট হয়ে গেলে এটা আমরা এমনি বুঝতে পারি, তাই না? প্লাস্টিককে যদি আগুনের উপরে ধরো, এটাকে সহজে ইলংগেট করা যায়, যে ইলংগেশন বা স্ট্রেনটা এটা বেড়ে যায়, স্ট্রেনটা কমে আসে আর কি। এটা মানে পুরো মলিকুলার সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, মানে ক্রিস্টালটা মেল্ট করতে থাকে, গ্রাজুয়ালি উইকার হতে থাকে, এটা রিজিড পার্ট গুলো উইকার হতে থাকে। এর অবশ্যই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের একটা বিষয় আছে, এগুলো আমরা টেক্সটাইল ফিজিক্সে পড়বো আবার, কেমন, যে টিজির উপরে গেলে এটা সফেনিং টেম্পারেচার জানো, যে সহজে এটা সফট হয়ে যায় আর কি। টিজির উপরে নিয়ে কিন্তু প্লাস্টিককে তুমি যে কোনো শেপে নিতে পারো, মানে ব্যান্ড করতে পারো আর কি, মডিফাই করতে পারো। আর যদি টোটাল শেপ চেঞ্জ করতে হয় মেল্ট করে ফেলতে হবে তখন, না? এই যে পলিস্টারকে দেখো, আমরা মেল্ট করিয়ে পলিস্টার ফাইবারও তৈরি করি মেল্ট স্পিনিং দিয়ে, আবার পলিস্টারের বোতলও তৈরি করছি, তাই না? যে পেট বোতল, যেটা পানির বোতল যেগুলো, না মামের বোতল, আরো কি কি বোতল আছে না তোমরা, এই যে সফট ড্রিঙ্কস এর 7 আপ, কোকা কোলা, পেপসি, এগুলো যেগুলো খাও, এটাও কিন্তু পলিস্টার। ওইটাকে মেল্টিং এর উপরে নিয়ে তখন দেখে ওই নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়া হয়, কিন্তু মেল্টিং এর আগে কিন্তু এটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আছে, এটা হচ্ছে সফেনিং টেম্পারেচার। সফেনিং টেম্পারেচার উপরে গেলেই কিন্তু গ্রাজুয়ালি এরা নামতে থাকে আর কি, এভাবে অ্যামরফাসনেসটা বাড়তে থাকে এটা। তাহলে এটা আমরা কি শিখলাম আজকে, যে
কিছু ফাইবার যেগুলির ময়েশ্চার রিগেন প্রপার্টি আছে, যে ময়েশ্চারের ইম্প্যাক্ট পড়লাম যে বেশিরভাগ ফাইবার কিন্তু তোমার ময়েশ্চারে উইকার হয়। কেমন? ব্যতিক্রম হচ্ছে কটন, ফ্লাক্স আছে, ফ্লাক্সের কথা বলেছে কোথাও বোধহয়, কটন, ফ্লাক্স আর রেমি, যেটা একটা রেমি ফাইবার আছে, চিনো না? বাস্ট ফাইবার। ফ্লাক্স চিনি? এটা কি? এটা ফেব্রিক ফর্মে, ইয়ান ফর্মে কি হয় বলো তো? ফ্লাক্সটা ফ্লাক্সটা তো ফাইবার, বাস্ট ফাইবার, লিনেন। লিনেন না? জি স্যার, হ্যাঁ, লিনেন। হ্যাঁ, লিনেন। জি। এটা যখন ইয়ান হয়ে যায়, লিনেন হয়ে যায়, এটা কেমন? শুধু ফাইবার ফর্মে ফ্লাক্স বলে। ইয়ান ও লিনেন, ফেব্রিকও লিনেন, ফাইবার ফর্মে ফ্লাক্স। এটাও কিন্তু তোমার ওয়েট স্টেটে স্ট্রেংথ বাড়ে, এই কটনের মতোই। আর বাকি সব কিন্তু ফল করে আর কি, কেমন? কম বেশি আর কি, কিন্তু ভিসকসের মধ্যে যেহেতু অ্যামরফাসনেস বেশি, এটা বেশি ফল করে। এই কারণে এখন 100% ভিসকসের তোমার ফাইবার কিন্তু ইউজ হয় না, কেমন? ফেব্রিক ইউজ নাই এখন। এই যে ব্রেক হয়ে যায় সহজে ভিজানোর পরে, এটাকে এখন এই 5-10% কালার করে, ব্ল্যাক কালার করে তোমার মিলাঞ্জ তৈরি করা হয়। মিলাঞ্জ চিনো? কটনের সাথে মিক্স করে দিলে মিলাঞ্জ ইফেক্ট আসছে। মিলাঞ্জ ফেব্রিক চিনি? নাম শুনছি স্যার, এমনিতে মিলান জি। এটা আমাদের আছে, অনেকের ঘরে আছে, দাঁড়া আমি ছবি দেখাই, একটু ওয়েট করো। হুম, মিলাঞ্জের ছবি দেখাচ্ছি, দাঁড়া। মানে কটনটাকে, এটা আমার একটা লেকচারের ছবি আর কি, এই কটনের সাথে ভিসকসটাকে কালার ভিসকস নিয়ে আসে, কালার ভিসকস এনে কালার ফাইবারটাকে স্পিনিং এর সময় অ্যাড করে দেয়। অ্যাড করলে 100% সেলুলোজিক হলো, কিন্তু অনেক কমফোর্টেবল হয়ে যায় আর কি। একটু দাঁড়াও দেখাচ্ছি। এটা কেমন? এরকম, এটা হচ্ছে ইয়ার্ন, কেমন? স্লাইড শো দেই। তুমি যত পার্সেন্ট কালার ভিসকস ইউজ করবে, মানে ব্ল্যাক ভিসকস ইউজ করবে, অতটা তোমার শেডটা ডার্ক হয়ে আসবে। আচ্ছা, স্যার এটা দেখা যায় না স্যার। সরি, সব সময় কি ব্ল্যাক কালারের ভিসকস ইউজ করা হয়? না তুমি তুমি হ্যাঁ, ব্ল্যাক ভিসকস, জি ব্ল্যাক হয়, এই রিসেন্ট আসছে কালারফুল আর কি। তুমি এখানে বলি, এই যে দেখো অ্যাক্রোমিলাঞ্জ বলে, এটা যখন ইয়ান আপ টু 7.5% ডাইট ফাইবার যদি হয়, কেমন? গ্রে মিলাঞ্জ বলে যদি 15% ওয়েট, 15% পর্যন্ত যদি ডাইট ফাইবার ইউজ করো। অ্যান্থ্রা মিলাঞ্জ বলছে যে 20-25% ইউজ করো। তাহলে এখন 100% ভিসকসের ইউজ কিন্তু নাই। 3টা ক্যাটাগরি আছে, এটা তোমাদের অনেকের ঘরে থাকবে, যে দেখো এরকম আছে না বোধহয় অনেকে? গ্রে মিলাঞ্জ, স্যার এই যে অ্যান্থ্রাটা একদম অ্যাশ কালার টাইপের হয়ে যায়। এটা অনেক সময় পলিস্টারকে ডাই করে, কেমন? এটা পলিস্টার ডাই হলে কিন্তু আবার কমফোর্টেবল হবে না। পলিস্টার দিয়ে বানানো যায়, মানে কি করে কি, পিসি ফেব্রিক, পলিস্টার, কটন, ইয়ার্ন দিয়ে আগে ফেব্রিক তৈরি করে ফেলে, ওই যে পলিস্টারটাকে ডাই করে এই মিলাঞ্জ ইফেক্টটা নিয়ে আসা হয়। ভিসকস মিলাঞ্জ যেটা, এটা কমফোর্টেবল, দুইটাতে সেলুলোজি, কেমন? পলিস্টারে তো ময়েশ্চার রিগেন নাই, যে পলিস্টারের মিলাঞ্জ তুমি গরমে গায়ে দিলে খুব গরম লাগবে, তুমি আনইজি ফিল করবে, কিন্তু যেটা ভিসকসের মিলাঞ্জ আছে এটা কমফোর্টেবল হয়। এরকম আমাদের এই যে ব্লোরোমে, ড্রফেমে আমরা, এটা আমি ম্যানুফ্যাকচারিং, এই যে ড্রফেম তোমরা যদি পরে থাকো, ড্রফেমে যে 2টা কালার স্লাইবার অ্যাড হচ্ছে দেখো, এভাবে মিক্স করে দেয় আর কি। পলিস্টার দিয়েও মিলাঞ্জ তৈরি করা যায়। এগুলো হচ্ছে তোমার মিলাঞ্জের ছবি দেখো, এটা পার্শিয়ালি ইউজ করেছে এখানে টি শার্টে দেখো। আমাদের অনেকের আছে না বোধহয় এরকম? এটা মিলাঞ্জের, এটা অ্যাডভান্টেজ কি জানো? এটাকে ডাইং করা আমার লাগে হ্যাঁ না। আছে এরকম একটা এটা ধরো 5, ব্ল্যাক। হ্যাঁ এটা ধরো 5% তুমি আগে ফাইবার ডাই করেছো, কেমন? পরবর্তীতে কিন্তু এটা ডাই করার আর দরকার নাই।
ডাই করার দরকার না হলে কি হলো, আমার ওয়াটার সেভ হলো কিন্তু, তাই না? 1 কেজি ফেব্রিকে কিন্তু তোমার টোটাল ডাইং প্রসেস আর কি, মানে প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে, মানে স্কাওয়ারিং ব্লিচিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত যেতে 60 to 80 লিটার ওয়াটার কনজাম্পশন হয়। এটা হিউজ বার্ডেন কিন্তু আমাদের দেশে, এই যে তোমার আন্ডারগ্রাউন্ডের ওয়াটার লেভেল কিন্তু অনেক নিচে চলে গেছে, কেমন? এই জন্য বলা হচ্ছে যে আপনারা ওয়াটার কনজাম্পশনটা যত পারেন কমান, কেমন? ডাইং করতে গেলে তো তোমার এগুলো লাগবেই, তখন এটাকে একটা ইকো ফ্রেন্ডলি প্রসেস বলছে ভিসকসটাকে, মানে মিলান্সটাকে। তুমি যদি 1% যদি 2% যদি ডাইট ফাইবার ইউজ করে দাও, ওই ফাইবার ডাইং এ যেটুকু লেগেছে ওইটুকুই, তো পরে তো ডাই করা লাগছে না। পরে হয়তো একটু প্রিন্ট করলে, তুমি এই যে এখানে একটু প্রিন্ট করেছে দেখো, কেমন? এটাকে ডাইং করা লাগে নাই দেখে তোমার পরিবেশ বান্ধব বলছে আর কি এটাকে। এই যে শর্টস, লং শর্টস করেছে দেখো, এগুলো প্রিন্ট করেছে আর কি, পরে ডাইং করা কিন্তু লাগছে না। এই যে বডি বিল্ডারের গায়ে দেখছো, এটা মডেল হয়েছে, এই যে ভিসকাসের কালার্ড মিলাঞ্জ হয় কিন্তু এরকম, কেমন? তুমি ব্ল্যাক না দিয়ে যদি পিঙ্ক বা এইভাবে কিন্তু বেল চলে আসে আর কি ফ্যাক্টরিতে, পিঙ্ক কালারের ভিসকসের বেল, ব্লু কালারের এরকম চলে আসে। তুমি ব্লু রুমে অ্যাড করে দিবে, ব্লু রুমে বা ড্র ফ্রেমে অ্যাড করে দিবে আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ তোমাদের তাহলে আমি এইটুকু যেটা আপাতত এক্সামের জন্য আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, এটা কেমন? এখানে তোমরা দাগ দিয়ে রাখবে যে এই পর্যন্ত স্যার শেষ। সিগারেটের ফিল্টারটা কি করে স্যার? সিগারেটের ফিল্টারের কথা, এই যে এসিটেট ফাইবার যেটা আছে, এই যে এসিটেট যেটা না, এই ফাইবারটা সিগারেটের ফিল্টারে ইউজ করে। এটা সিগারেটের ফিল্টারের ইউজ কি, ফিল্টার না দিলে কি হতো বলো তো? স্যার নিকোটিন সব ভিতরে চলে যেত। নিকোটিন, হ্যাঁ নিকোটিন আর টার যেটা, হ্যাঁ নিকোটিন টার, কেমন? এই যে উইকিপিডিয়া আছে, একটু ইয়ে করো, আমি কালকেও পড়ছিলাম এসিটেট ফাইবার। দেখবে এটা স্মোকিং এর পরে কালার চেঞ্জ হয়ে যায়, লক্ষ্য করেছো না? ফিল্টারটা কিন্তু হোয়াইট থাকে, এটা এই নিকোটিন টার, স্যার। এগুলো যে সেলুলোজ এসিটেট এই ফাইবার, দেখবে এটা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দাঁড়া। দেখছো না? এই যে সেলুলোজ এসিটেট দেখো, এই যে এখানে স্ট্রাকচারটা আছে, এই যে OH কে CH3C ডাবল দিয়ে রিপ্লেস করেছে, কেমন? এটাকে তোমার সিগারেটের ফিল্টারে ইউজ করে। এটা ছবি আছে একটা, দাঁড়া ছবিটা দেখ, দাঁড়া কই চলে গেল, একটু দাঁড়া, এটা ইউজের মধ্যে আছে, সিগারেট ফিল্টার এখানে, এই যে দেখো, এই যে দেখো, এটা কিন্তু স্মোকিং এর পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, আগে কিন্তু হোয়াইট থাকে না, যে কালার চেঞ্জ কথাটা। নিকোটিন টার যেটা আমরা লাঙ্গে গেলে যেটা স্টিকি, তো এই জিনিসগুলো, তাই না? লাঙ্গে গিয়ে যে পোরাস, তো লাংটা সব পাম্প করতে থাকে না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটা একটা অ্যাকসেপ্ট করে আর একটা রিলিজ করতে থাকে, কেমন? তো এই পাম্পটা ব্লক করে ফেলে কিন্তু হোল গুলাকে, ছোট ছোট যে রন্ধ্র বাংলায় বলে না, রন্ধ্র, এই যে মাইক্রোপোর যেগুলো আছে এখানে হোল, তখন এই ফিল্টারটাকে, যেটা কিন্তু তোমার এই যে এখানে ফিল্টারটা দেয়া হয় না, ফাইবারটা এসিটেট ফাইবার, এটা কোথাও লেখা থাকবে হয়তো আর কি। এই যে এটা স্মোকিং এর পরে, এই যে দেখো এটা জ্বলেছে কিন্তু না, বার্ন হওয়ার পরে খুলে দেখলে তো এই কালার, তারটাকে আটকে রাখে আর কি। আচ্ছা আটকে রাখলেও বলছে যে এটা কিন্তু ওই যে লাং ক্যান্সার বা মানে এটা নিয়ে খুব তোমার সেফ ফিল করার কিছু নাই, যে এখন তো সিগারেট ফিল্টার আছে, আমার তো লাঙ্গে কোনো সমস্যা হবে না, এটা হয় না বলছে। এই যে তার নিকোটিন যতই আটকাক না কেন, এই লাং ক্যান্সারের ঝুঁকি কিন্তু এখনো কমায় নাই এখানে, কেমন? যে লাং ক্যান্সার রেটস হ্যাভ নট ডিক্লাইন, কেমন কথাটা লেখা আছে, এটা কমানো যায়নি আর কি। এজন্য বেশি রিল্যাক্স ফিল করার বেশি কারণ নাই, কেমন? স্মোকার ইয়ারা, যে টোবাকো প্রডিউসার যারা, এরা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট পারপাজ ইউজ করে, যে আমি এখানে
ফিল্টার সিগারেট আছে, এটা হার্ম কম, এটা বলতে চায় কিন্তু আসলে তো বলে না। এখনো সিগারেটের গায়ে লেখা আছে না, যেটা ওই যেটা মেসেজ কিন্তু দেওয়া থাকে, স্ট্যাচুটরি রেস্ট্রিকশন, যেটা স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ লেখা আছে না? জি কি? স্যার। হ্যাঁ, তাহলে এই ফিল্টার দিলেও কিন্তু বলছে যে কার্বন মনোক্সাইড, এই যে দেখো এগুলা কিন্তু বন্ধ করতে পারেনি আর কি, রিস্ক যেটা এটা রয়ে গেছে আর কি। যাক, আমরা যেটা পড়ছি এখানে যে টেক্সটাইল ফাইবার, এগুলা হচ্ছে টেকনিক্যাল ইউজ আর কি, কেমন তোমার অ্যাপারেলে না, আদার দেন অ্যাপারেল হলে টেকনিক্যাল ফাইবার বলি। এটা সিগারেটের ফিল্টারের মধ্যে এই যে এই সিটেড ফাইবারটা ইউজ হয়। এটার কি হয় জানো, থার্মোপ্লাস্টিসিটি থাকাতে এই যে সিগারেটের স্মোক যখন যায়, তুমি ধোঁয়াটা টান দিলে হয় কি, একটু সফট, একটু হিট হয়, তো এটা হিটেড হলে একটু নরম হয়ে আসে, কেমন একটু সফট হয়ে আসলে তখন তুমি এখানে আটকে যায় আর কি, কিছুটা আটকেছে বলেই তো কালারটা চেঞ্জ হয়ে যায় নাকি, তাই না? হোয়াইট থেকে কি ব্রাউন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি এটা? না স্যার, কিছু আটকেছে। হ্যাঁ, কিছু তো আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আটকালেও বলছে যে এটা মনে করবে না যে আরে স্যার তো শিখিয়েছে, সব আটকে দিচ্ছে, চলো স্মোকিং করি, এমন না জিনিসটা, কেমন এটা রিস্ক কিন্তু হার্মফুলনেসটা এখনো আছে বলছে এটা। এই কথাটা আর কি, কেমন কিন্তু কিছুটা হয়তো রিডিউস করছে আর কি, সামনে হয়তো টেকনোলজিক্যাল আরো অ্যাডভান্সমেন্ট আসবে আর কি। সাফি অ্যাটেন্ডেন্স নিয়েছো? হ্যালো সিআর কে? জি স্যার, নেওয়া হয়েছে স্যার। একটু এক্সেল করে মেইলে দিও, হ্যাঁ, ফেসবুকে না, ফেসবুক তো বন্ধ জি আছে। স্যার, অবশ্যই। আচ্ছা, তাইলে আমাদের জি স্যার। আপাতত এইটুকুই, তুমি নোটে দাগ দিয়ে রাখো, আমরা এক্সামের জন্য এইটুকু আপাতত। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আজকে ক্লোজ করছি, তাইলে ভালো থেকো সবাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম